জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের উপর আমরা যে এমসিকিউ সিরিজ স্টার্ট করেছিলাম, সেই এমসিকিউ সিরিজের আজকে হচ্ছে ক্লাস 4। এই আজকের ক্লাসে আমরা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমসের অর্থাৎ 2007 সাল, 8 সাল এবং 2009 সাল যে সমস্ত সংবিধানের উপর কোশ্চেন এসেছিল সেগুলি হচ্ছে ইন ডেপথে অ্যানালাইসিস করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, প্রথমে 2007-এর কোশ্চেন দেখে নিই আমরা। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের ধারা কতর অধীনে অর্থ কমিশন বা হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি গঠিত হয়েছিল? অর্থ কমিশন, ফিনান্স কমিশন গঠিত হয়েছিল। তাহলে এই ফিনান্স কমিশন গঠিত হয়েছিল আর্টিকেল 280 অনুযায়ী। কত আর্টিকেল? 280। আগের ভিডিওতে আমরা বিষয়টা ডিসকাস করেছি, তো দেখে নিই। তো আর্থ কমিশন কত আর্টিকেলে? 280 আর্টিকেলে গঠিত হয়েছিল। কাজ কি? কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি রাজস্ব বন্টন, এর মূল কাজই হচ্ছে রাজস্ব বন্টন করা। এবং নিয়োগটা কি? অর্থাৎ এই যে কমিশনে যারা চেয়ারম্যান এবং 4 জন সদস্যকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। এটাও বহুবার কোশ্চেন এসছে। প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যে কোনো যখন কমিশন পড়বে প্রথম চেয়ারম্যান এবং হচ্ছে বর্তমান চেয়ারম্যানটা অবশ্যই জেনে যাবে। যদি চেয়ারম্যান থাকুক বা সভাপতি থাকুক বা যিনি পদাধিকার বলে যিনি আছেন আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে কি? কেসি ইয়োগী ছিলেন প্রথম চেয়ারম্যান এবং বর্তমান কমিশনটা কত? 16তম কমিশন। এই কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর অরবিন্দ পানা গড়িয়া। যখনই কোনো কোশ্চেন পড়বে তোমরা একটু ডিটেলসে একটু পাশাপাশি ইনফরমেশনগুলি অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, 2005 সালে গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা আইন সমস্ত কেন্দ্র ও শাসিত অঞ্চলে প্রযোজ্য ছিল, মানে কোনটিতে প্রযোজ্য ছিল না? প্রযোজ্য ছিল না। দেখো, যেহেতু তোমাদের জম্মু কাশ্মীরের জন্য কি ছিল? আলাদা আইন, আলাদা সংবিধান, তাই এই জায়গায় লাগু ছিল না। কোথায়? জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ এবং গুজরাটে লাগু ছিল। দেখো একটু দেখে নিই। উইমেন প্রোটেকশন অফ উইমেন ফ্রম হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সাল। এটা কি? আর্টিকেল 3 এর আর্টিকেল 3, অর্থাৎ এই যে অ্যাক্ট হয়েছিল এর আর্টিকেল 3-তে কি তোমাদের গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝায় তার হচ্ছে ডেফিনেশন দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নেবে। শারীরিক, যৌন, মৌখিক এবং মানসিক এবং অর্থনৈতিকভাবে যখন কোনো প্রেশার ক্রিয়েট করা হয় কোনো উইমেনকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের কী হিসেবে ধরা হবে না, এই ক্ষেত্রে নারী নির্যাতন হিসেবে ধরা হবে। ঠিক আছে? তো যাই হোক, এই মনে রাখবে যে শুধুমাত্র যে যারা হচ্ছে বিবাহিত দম্পতি তারা নয়, যারা হচ্ছে লিভ ইন রিলেশনশিপে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আর্টিকেল 17-এ বাসস্থানের অধিকার দেওয়া আছে, 18-এ হচ্ছে প্রোটেকশন অর্ডার, 20-তে ভরণ পোষণ, 21-এ হচ্ছে সন্তানের হেফাজত। এই সমস্ত, অর্থাৎ কিছু সময় অন্ততপক্ষে মার কাছে সন্তানকে রাখতেই হবে, এই বিষয়টা কিন্তু তোমাদের এই ডোমেস্টিক অফ উইমেন্স মানে প্রোটেকশন অফ উইমেন ফ্রম হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সালে বলা রয়েছে। যদিও আর্টিকেলগুলি এত ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট একটু উপরে তোমরা মনে রাখবে। নেক্সট, জাতীয় সংসদ কর্তৃক সংবিধান মৌলিক কর্তব্যের অংশ কোন সালে? মৌলিক কর্তব্য, দেখো মৌলিক কর্তব্য এর আগেও বহুবার ডিসকাস করেছি। 1976 সালে যুক্ত করা হয়েছিল। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোন কমিটির সুপারিশে হয়েছিল? এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে হয়। আরেকটা কোশ্চেন আসে, বর্তমান কোথায় স্থান দেওয়া হয়েছে? 51A-তে। এটা কতগুলি বিষয় রয়েছে? এখানে মোট হচ্ছে 11টি বিষয় কিন্তু রয়েছে তোমাদের এই মৌলিক কর্তব্যে। নেক্সট, সিমেন্ট, সার ও চিনি শিল্পের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জুট প্যাকেজিং মেটেরিয়াল অ্যাক্ট 1987 এর সম্পর্কে রায় দেন। মনে রাখবে এই সম্পর্কে রায় দিয়েছিল হচ্ছে 1996 সালে। কত সালে? 1996 সালে এই সম্পর্কে রায় দেয়। একটু দেখে নিই আমরা। দেখো এখানে একটা কেস, যেটা হচ্ছে ডালমিয়া সিমেন্ট বনাম হচ্ছে ভারত সরকার, অর্থাৎ সিমেন্ট কোম্পানি কি একটা কেস করেছিল এখানে। সিমেন্ট, সার এবং চিনি শিল্পের করা যে আবেদন, যে কি করতে হবে, যে তারা বাধ্য নয় যে হচ্ছে চটের ব্যাগ তারা, অর্থাৎ পাটকলে মেনলি কি চটের ব্যাগ তৈরি হয় বা চটের তোমাদের বস্তা তৈরি হয়, তাহলে সেটাকেই যে ব্যবহার করতে হবে সেই নিয়ে হচ্ছে তারা হচ্ছে এই জায়গায় একটা আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে যে তারা বাধ্য নয়। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, কি করতে হবে, এর সাংবিধানিক বৈধতা, অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা বজায় রেখেই তিনি রায়দান করেন। অর্থাৎ জুট ম্যাটেরিয়াল অ্যাক্ট 1987 যেটা বলা হয়েছিল যে তোমাদের জুটের অর্থাৎ পাটকলে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে কি পাট একটা হচ্ছে একটা অর্থকরী ফসল, কৃষকরা অনেক কষ্ট করে সেটা উৎপাদন করে থাকে। তাহলে সেই উৎপাদন এর বেশিরভাগটাই কোথায় যায়? চটকলে যায়। এবং চটকলে বেশিরভাগই, অর্থাৎ প্রায় তোমাদের বেশিরভাগই হচ্ছে পাটের বস্তা তৈরি হয়। তাহলে সেগুলি যদি ইন্ডাস্ট্রি বা অন্যান্য জায়গায় যদি তারা ব্যবহার না করে,
তাহলে কি করে তারা হচ্ছে সেই অর্থটা পাবে? তাহলে পাট শিল্পটা আস্তে আস্তে কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে এই সপক্ষে তারা হচ্ছে কী দিয়েছিল না রায় দিয়েছিল। তাহলে 87 রায়টা কী ছিল একটু দেখে নাও, এই বিষয়টা একটু বললাম আমি। তো এইখানে মনে রাখবে যে এইখানে আমাদের 75% পাটের বস্তার ব্যাগ, যে বেশিরভাগ অর্থাৎ পাট কলে যেগুলি তৈরি হয় বেশিরভাগটাই হচ্ছে কি আমাদের কি 75% হচ্ছে পাটের বস্তার ব্যাগ। আর কি এর মধ্যে 85% অলরেডি কে নিয়ে নেয়? আমাদের ফুড কর্পোরেশন বা FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর স্টেট প্রকিউরমেন্ট যে আমাদের বডি থাকে বা এজেন্সি থাকে সেগুলির মাধ্যমে কি হয়? সরবরাহ হয়। এবং বাকি যে তোমাদের সেগুলি হচ্ছে সরাসরি বিক্রি করা হয়। অর্থাৎ এইখান থেকে চিনি শিল্প হোক বা তোমাদের অন্যান্য শিল্প হোক, সেইখানে পাটের বস্তার ব্যবহারটা কিন্তু করতে হবে, এই সম্পর্কে কিন্তু রায় দিয়েছিল। এবং এর সাংবিধানিক বৈধতাও কিন্তু এই রায়ে স্বীকার করে নেওয়া হয়। রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত করা হয়েছে সংবিধানে কোন ধারায়? মনে রাখবে 154A ধারায়। কত? 154(1) এটা কি বলা আছে দেখো, রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে, অথবা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে তিনি কী করবেন? তিনি নিজে প্রয়োগ করবেন, অথবা তার নিচে যিনি থাকবেন তাদের মাধ্যমে প্রয়োগ করবেন। আর আর্টিকেল 53-তে বলা আছে, এটা মনে রাখবে, আর্টিকেল 53 রাজ্যপালের সাথে জড়িত খুব আসে, যে প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন, একের বেশিও রাজ্যেও একজন রাজ্যপাল থাকতে পারেন। 155 অনুযায়ী কি রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন? কে নিয়োগ করে থাকেন? রাজ্যপাল নিয়োগ হয় রাষ্ট্রপতি দ্বারা। ওকে, তিনি হচ্ছে সরাসরি কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হন না, এই বিষয়টাও তোমরা খেয়াল রাখবে। নেক্সট, বন্ডেড লেবার সিস্টেম বা অ্যাবলিউশন অ্যাক্ট, যেটা বন্ধন শ্রম বলা হয়, সেই সংক্রান্ত তোমাদের আইন কত সালে প্রণয়ন করা হয়? এটা মনে রাখবে 1976 সালে এই সংক্রান্ত আইন পাশ হয়েছিল। অর্থাৎ বেকার খাটানো যাবে না বা ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা জানি যে আর্টিকেল 23-তেও রয়েছে। কোথায় রয়েছে? আর্টিকেল 23-তে, যেখানে রাইট এক্সপ্লয়টেশনের অধীনে মানব পাচার, বেকার খাটানো, এই বিষয়গুলি জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা, এই বিষয়গুলি কিন্তু আর্টিকেল 23-তে রয়েছে। তো এটা সংক্রান্ত অ্যাক্ট নিয়ে আসা হয় কত সালে? আমাদের 1976 সালে। সেই দাসত্বমূলক প্রথাকে কি করা হয় না সমস্ত দাসত্ব থেকে মুক্ত করা হয় বা প্রদান করা। দেখো নেক্সট কোশ্চেন, ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? বিচার ব্যবস্থা সম্পর্কে কোনটি সঠিক? বলছে এই দিকটি স্বনিয়ন্ত্রিত সংস্থা, সংসদের নিয়ন্ত্রণে থাকে, এটি সংসদের নিয়ন্ত্রণে থাকে, সুপ্রিম নিয়ন্ত্রণে এবং হাইকোর্টের নিয়ন্ত্রণে থাকে, এটি একটি স্বাধীন সংস্থা। মনে রাখবে, যদি আইন বিভাগ এবং বিচার বিভাগ যদি আলাদা না হয় এবং আইন বিভাগ যদি বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, তাহলে সঠিক কি আইনের বিচার পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। তার জন্য এটি কি একটি স্বাধীন সংস্থা, যেটা হচ্ছে আমাদের ভারতের সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের কি একটা স্বাধীন সংস্থা। একটু দেখে নেই এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা মনে করো ব্রিটিশ কনসেপ্ট থেকে, ব্রিটিশ কমন ল অনুযায়ী নেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে এটা গড়ে উঠেছে। এখানে দ্বৈত বিচার ব্যবস্থা নেই, যে আলাদা আলাদা, অর্থাৎ কেন্দ্রের জন্য আলাদা, রাজ্যের জন্য আলাদা, এরকম নয়। এর শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে একটা সুন্দর পরপর হচ্ছে আমাদের কি হয় না সুপ্রিম কোর্টের নিচে কি থাকে হাইকোর্ট, হাইকোর্টের নিচে অন্যান্য কোর্ট থাকে। এই বিচার বিভাগের সম্পূর্ণ কি হয় দেখো, এটা যেটা বললাম শাসন বিভাগের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এটা কি সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ শাসন বিভাগ থেকে কি হয়ে থাকে? সম্পূর্ণ স্বাধীন হয়ে থাকে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য যে কোনো আইন সংবিধান যদি পরিপন্থিত হয় তাহলে তা বাতিল করতে পারে। সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো আইন যদি সংবিধানের বিরুদ্ধে চলে যায়, সেটা বাতিল করার অধিকার রয়েছে আমাদের আইন বিভাগের। এবার কি আইন দু প্রকার, একটা হচ্ছে দেওয়ানি আইন আর এটা হচ্ছে ফৌজদারি আইন। দেওয়ানি আইন কোনগুলি? যেগুলি হচ্ছে সাধারণ পারিবারিক বিবাদ, মীমাংসা ইত্যাদি ইত্যাদি করে থাকে, জমি সংক্রান্ত কোনো বিবাদ হয়ে থাকে, তো সম্পত্তি সংক্রান্ত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা সিভিল ল এর বা দেওয়ানি আইনের মধ্যে পড়ে। আর ক্রিমিনাল ল কোনটা? অর্থাৎ যে ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন ডাকাতি, রাহাজানি বা হচ্ছে খুন, এই সমস্ত বিষয়গুলি জড়িত হয়ে পড়ে, তখন সেটা হচ্ছে আমাদের ক্রিমিনাল ল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস কোনটি? ভারতীয় সংবিধানের সবথেকে বড় উৎস ছিল ভারত শাসন আইন 1935। আমরা একটু ডিটেলসে বিষয়টা দেখে নিই। দেখো এর মোট ধারা ছিল হচ্ছে 321টি, অর্থাৎ এই যে 1935 সালের অ্যাক্ট, সেটাতে 321টি ধারা ছিল। মোট তপশিলগুলো ছিল কটি? 10টি। তাহলে কেন্দ্রে হচ্ছে দ্বৈত শাসন, এই ক্ষেত্রে কী কী পরিবর্তন নিয়ে আসা হয়? কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় ফার্স্ট টাইম কত সালে? 1935 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ডিটেলসে খুব ভালোভাবে পড়বে। কেন্দ্র দ্বৈত শাসন চালু হয়, এটা হচ্ছে কেন্দ্র
দ্বৈত শাসন প্রবর্তন করা হয় এবং প্রশাসনিক বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা রিজার্ভ সংরক্ষিত, একটা হচ্ছে হস্তান্তরিত। প্রাদেশিক স্বায়ত্তশাসন কি হয়েছিল 1919 সালে, যে প্রদেশগুলিতে যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, প্রদেশগুলিতে যে দ্বৈত শাসন ব্যবস্থা, সেটা কত সালে চালু হয়েছিল? 1919 সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে। সেই মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে যে দ্বৈত শাসন চালু হয়, সেইটাকে বাতিল করা হয়েছিল আমাদের হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনে, এবং আমাদের সেটা চালু করা হয় কোথায়? কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয়। নেক্সট, এবার কি প্রদেশগুলিতে হচ্ছে স্বায়ত্ত শাসন প্রবর্তন করা হয়, পাশাপাশি কি প্রদেশগুলিতে কি করা হয়? স্বায়ত্ত শাসন, অর্থাৎ নিজের শাসন। যুক্তরাষ্ট্র সর্বভারতীয় ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠনের কথা প্রথম এখানে উল্লেখ করা হয়। আর 3টি তালিকা, যার মাধ্যমে আমরা জানি বর্তমানেও 3টি তালিকা রয়েছে, সেরকম হচ্ছে 3টি তালিকার মাধ্যমে তোমাদের এই যে ক্ষমতাগুলি বন্টন করা হয়েছিল কেন্দ্র ও বিভিন্ন প্রদেশগুলির মধ্যে। তো অর্থাৎ এই 3টি তালিকার যে অবশিষ্ট যদি কোনো কিছু থাকে, সেই অবশিষ্ট ক্ষমতা কার হাতে থাকে? না ভাইসরয়ের হাতে দেওয়া হয়। এটাও একটু মনে রাখবে যে অবশিষ্ট ক্ষমতা, এই 3টা তালিকা বাদ দিয়েও যদি অবশিষ্ট ক্ষমতা থাকে, তাহলে সেটা কার হাতে দেওয়া হবে? না ভাইসরয়। দেখো, ফেডারেল কোর্ট বা ব্যাংক, দিল্লিতে একটি ফেডারেল কোর্ট, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নামে পরিচিত, তোমরা জানো, সেই বর্তমান নাম হয়ে গেছে কি? সুপ্রিম কোর্ট। তার আগে ছিল হচ্ছে ফেডারেল কোর্ট। এবং হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1935 সালে প্রতিষ্ঠা হয়, এই 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। ভোটাধিকার হচ্ছে 14% করা হয়। 14% মানুষ কি করতে পারবে? ভোটাধিকার। সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, তপশিলি জাতি, নারী, শ্রমিকদের জন্য কি করা হয়? আলাদা আলাদা প্রতিনিধিত্ব দেওয়া হয়, ভোটাধিকার দেওয়া হয় তাদেরকে। নতুন প্রদেশ গঠন, উড়িষ্যা ও সিন্ধু নামে 2টি প্রদেশ গঠিত হয়। কোন কোন? উড়িষ্যা এবং সিন্ধু নামে। এবং এই সালেই বার্মাকে, যেটা মায়ানমার নামে পরিচিত, সেই বার্মাকে হচ্ছে ভারত থেকে কি করা হয়েছিল? পৃথক করা হয়েছিল। তো যাই হোক, এত কিছু পরিবর্তন করার পরেও এটা কি ভারতের পক্ষে অনুকূল ছিল না। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে হচ্ছে, যদিও বিভিন্ন আইনগুলি হচ্ছে, যেমন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, কিছুটা ভালো দিক ছিল, কিছুটা মন্দ দিক ছিল। তো প্রথম এই সময় কংগ্রেসের যিনি আমাদের তখন পরিচিত নাম জওহরলাল নেহেরু, তিনি একে কী করেছিলেন? দাসত্বের নতুন সনদ বা চার্টার অফ স্লেভারি নামে উল্লেখ করেছিল। দাসত্বের নতুন সনদ বা চার্টার অফ স্লেভারি, কারণ তাদের উদ্দেশ্যই ছিল কি হচ্ছে, ভারতকে আরও কি, যে কিছু নতুন কিছু প্রয়োগ করে, বা ভারতীয়দের পক্ষে হচ্ছে যাতে অনুকূল বা ভারতীয় মেনে নিতে পারে, এরকম কিছু প্রয়োগ করে ভারতকে কি আরও শোষণ করা এবং শাসন করা। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে বলা হয় গ্রাম পঞ্চায়েত সমিতি। মনে রাখবে, ব্লক স্তরে হচ্ছে পঞ্চায়েতের 3টি স্তর থাকে। একটা গ্রাম পঞ্চায়েত, যেটা হচ্ছে একদম পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত থাকে, আর পঞ্চায়েত সমিতি থাকে ব্লক স্তরে, আর জেলা পরিষদ থাকে হচ্ছে জেলা স্তরে। গ্রাম পঞ্চায়েত হচ্ছে সর্বনিম্ন স্তর এবং জেলা পরিষদ সর্বোচ্চ স্তর। গণপরিষদের সদস্যরা ছিলেন যে গণপরিষদ। তাই গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? 1946 সালে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ সম্পর্কে, জনপরিষদের কার্যাবলী সম্পর্কে তোমরা একটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে ইম্পর্টেন্ট যে তথ্যগুলি, সেগুলি জেনে নেব। তো গণপরিষদের সদস্যরা ছিলেন হচ্ছে প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত। কাদের দ্বারা? না, প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত। আমরা একটু ইনফরমেশনগুলি দেখে নিই। দেখো, যে মোট সদস্য সংখ্যা ছিল 389। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? 389। ব্রিটিশ ভারতে বিভিন্ন প্রদেশের প্রতিনিধি ছিল 392, অর্থাৎ ব্রিটিশ শাসিত যে প্রদেশগুলি, সেখানে ছিল হচ্ছে তোমাদের 292, আর দেশীয় রাজ্যগুলি থেকে 92 জন। চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে কজন ছিল? 4 জন। অর্থাৎ মোট কতজন? 389 হয়েছিল আমাদের এই ক্ষেত্রে মেম্বার। তো নির্বাচন পদ্ধতি কী ছিল? মনে রাখবে, সরাসরি নির্বাচনের দ্বারা নির্বাচিত হননি। এই বিষয়টা খেয়াল রাখবে যে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হননি। প্রাদেশিক যে পরিষদ রয়েছে, প্রাদেশিক পরিষদের সদস্যদের কি আনুপাতিক প্রতিনিধিত্বের যে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি, সেই একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির মাধ্যমে তারা হচ্ছে নির্বাচিত হয়েছিল। তাহলে প্রথম অধিবেশন কত সালে হয়? 9 ডিসেম্বর 1946। বহুবার এসছে, সুপার ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে, 1946, 9 ডিসেম্বর 19। তো তখন এই সভায় সভাপতিত্ব করেছিলেন কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, যিনি ছিলেন হচ্ছে অস্থায়ী সভাপতি। পরবর্তী সময় 11 ডিসেম্বর যখন সেকেন্ড অধিবেশন হয়, সেই সেকেন্ড অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সভাপতি হন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং যতদিন পর্যন্ত হচ্ছে
তিনি আমাদের এই গণপরিষদ ছিল ততদিন পর্যন্ত গণপরিষদের তিনি সভাপতি ছিলেন। অবজেক্টিভ রেজলিউশন একটু মনে রাখবে, এরপরে হচ্ছে 9 ডিসেম্বর 11 ডিসেম্বর 13 ডিসেম্বর 1946 সালে পণ্ডিত জওহরলাল নেহরু একটা রেজলিউশন পেশ করেন, সেটার নাম হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। যে অবজেক্টিভ রেজলিউশন অনুযায়ী গণপরিষদ পরবর্তীকালে কী নিয়ে আসেন, সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাব হিসেবে গৃহীত হয়। সেটা 22 জানুয়ারি 1947, সুপার ইম্পর্টেন্ট ডেট। 22 জানুয়ারি 1947 সালে সেই অবজেক্টিভ রেজলিউশন, যেটা হচ্ছে আমাদের জওহরলাল নেহরু প্রস্তাব পেশ করেছিল, সেটাকে সংবিধানের প্রস্তাবনা হিসেবে গ্রহণ করা হয়। 22 জুলাই 1947, এইটাও সুপার ইম্পর্টেন্ট একটা ডেট, যে তারিখে হচ্ছে গণপরিষদ হচ্ছে জাতীয় পতাকা হচ্ছে গ্রহণ করে। আমাদের যে 3টি রঙের যে পতাকা, সেই পতাকা হচ্ছে গ্রহণ করে। আর 29 আগস্ট 1947 সেখানে খসড়া কমিটি গঠিত হয়। কোন কমিটি? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর B.R. আম্বেদকর, যার কাজ হচ্ছে ড্রাফট করা। 26 নভেম্বর 1949 এই তারিখে কী করা হয়? সংবিধান হচ্ছে না গৃহীত হয়, অর্থাৎ সংবিধানের কাজকর্ম কি শেষ হয়ে যায়, এবং এই তারিখে কি করা হয় না সংবিধান গৃহীত হয় গণপরিষদের দ্বারা। 26 জানুয়ারি 1950 এই তারিখে কি করা হয়েছিল? আমাদের সংবিধানটাকে পুরোপুরিভাবে আমাদের ওই প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে হচ্ছে কি করা হয় না সংবিধান কার্যকরী হয়। সাংবিধানিক উপদেষ্টা, এই নামটা মনে রাখবে, B.N. রাও। কাকে সাংবিধানিক উপদেষ্টা বলা হয়? B.N. রাও কে। নেক্সট, কোন সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথমবার হচ্ছে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়? কত সালে? মনে রাখবে 1977, যে সময় অর্থাৎ স্বাধীনতার পর থেকে আমাদের 1976 সাল পর্যন্ত আমাদের কি কংগ্রেস, তখন একটাই বড় দল ছিল কংগ্রেস, জাতীয় কংগ্রেস কি ক্ষমতায় ছিলেন, কিন্তু 1977 সালে আমাদের অকংগ্রেসি দল কি ক্ষমতায় আসেন। দেখো প্রথমবার হারায় কত সালে কংগ্রেসকে? 1977 সালে, যেটা ছিল ষষ্ঠ লোকসভা নির্বাচন। কততম? ষষ্ঠ লোকসভা নির্বাচন। তো জরুরি কী কারণে এই সময় পরাজয়ের কারণ ছিল? অস্থায়ী জরুরি অবস্থা 1975 থেকে 77, তো বিভিন্ন দমনমূলক পদক্ষেপ ইত্যাদি নানা কারণে কি হয়েছিল, তোমাদের কংগ্রেসের পতন ঘটে এবং জনতা পার্টি ক্ষমতায় আসে। কতটি আসন লাভ করে? 295টি আসন লাভ করে, এবং কংগ্রেস এই সময় পেয়েছিল কতটি আসন? 154টি। তো নির্বাচনের প্রধানমন্ত্রী কি ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন, এবং যার এরিয়া ছিল অর্থাৎ তিনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তার সেটা হচ্ছে রায়বেরিয়েল। প্রথমবার অকংগ্রেসী প্রধানমন্ত্রী হন কে? মোরারজি দেশাই, তিনিও যদিও বেশি দিন এই তোমাদের অকংগ্রেসী দল ক্ষমতায় থাকতে পারেননি। 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। পরে আবার হচ্ছে কংগ্রেস ক্ষমতায় আসে। ভারতীয় সংবিধানে কোন ধারায় অধীনে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিওরি পাওয়ারের কথা বলা আছে? প্রণয়ন করতে পারে, সেটা হচ্ছে সংসদ আইন প্রণয়ন করতে পারে। রেসিডিওরি পাওয়ার মনে রাখবে আর্টিকেল 248, রেসিডিওরি পাওয়ার কত? 248। একটু দেখে নিই। সপ্তম তপশিল, রাজ্য ও কেন্দ্রের মধ্যে আইন প্রণয়নের কথা বলা আছে। তোমরা জানো যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ক্ষমতা বণ্টিত হবে সেই সংক্রান্ত বিষয় কোথায় বলা আছে না সপ্তম তপশিলে, যেখানে 3টি তালিকার মাধ্যমে কি হয় না ক্ষমতা বণ্টিত হয়ে থাকে। আর 248 ধারা কি? রেসিডিওরি পাওয়ার, যেটা অন্যান্য ক্ষমতা, অবশিষ্ট যে সমস্ত ক্ষমতা রয়েছে সেই সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কে না আমাদের সংসদ। গৃহীত হয়েছে কত সালে? এটা কোথা থেকে গৃহীত হয়েছে? মনে রাখবে কানাডা। অর্থাৎ এই যে কনসেপ্টটা, অর্থাৎ এই যে 3টি তালিকা থাকবে, এই বিষয়টা আমাদের কানাডার সংবিধান থেকে কি করা হয়েছে না নেওয়া হয়েছে। মানে অবশিষ্ট বা রেসিডিওরি পাওয়ারের যে ক্ষমতাটা, সেটা হচ্ছে কানাডার সংবিধান থেকে গৃহীত হয়েছে, যে কোন পদ্ধতিতে পার্লামেন্ট আইন করতে পারে। ভারতের গণপরিষদের প্রথম কতজন সদস্য ছিলেন গণপরিষদে? একটু আগে দেখলাম। দেখো ডিটেলস পড়লে এটাই সুবিধা। ডিটেলস যদি তোমরা কোনো জিনিসকে পড়ো তাহলে দেখো অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা করে ফেলতে পারবে। কত? 389। তাহলে কত? 389। প্রথম কতজন সদস্য ছিল? 389। তো আমরা 7 কোশ্চেন ডিসকাস করে নিলাম, এবার 8 চলে যাচ্ছি। জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে, অর্থাৎ কোনো একটা দলকে ন্যাশনাল পার্টি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটি দলকে কমপক্ষে নিম্নলিখিত কত ভোট অর্জন করতে হবে? দেখো কি মানে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। বলছে 4 বা তার বেশি ভোট রাজ্যে বৈধ ভোটের 10% পেতে হবে। 4 বা তার বেশি রাজ্যে মোট বৈধ ভোটের কত পেতে হবে? 6%, 6%। মনে রাখবে 4 বা তার বেশি হচ্ছে রাজ্যে আমাদের 6%-এর ভোট বেশি পেতে হবে বৈধ ভোটের। চলো আমরা একটু বিষয়টা একটু দেখে নিই। দেখো 3টি শর্তে হচ্ছে, যে কোনো 3টি শর্ত রয়েছে
যে একটা একটা ন্যাশনাল পার্টি হওয়ার জন্য আমাদের 3টি শর্ত পূরণ করতে হয়। তাহলে প্রথম শর্তটা কি? 1 নম্বর হচ্ছে দলটিকে ইলেকশন কমিশনের দ্বারা কমপক্ষে 4টি রাজ্যে রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেতে হবে। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? লোকসভা বিধানসভা নির্বাচনে কমপক্ষে 4টি রাজ্যে বৈধ ভোটের কত পার্সেন্ট পেতে হবে? না 6% পেতে হবে। এবং লোকসভায় পাশাপাশি কি লোকসভায় অন্ততপক্ষে 4টি আসনকে জয়লাভ করতে হবে। অথবা কি 3 নম্বর কি? অথবা দেখো মোট আসনের অন্তত 2% পেতে হবে। বর্তমানে কটি? না এই হিসাব অনুযায়ী 11টি আসন হয়, জিততে হবে। এবং বিজয়ী প্রার্থীকে অন্তত 3টি ভিন্ন রাজ্য থেকে কী হতে হবে? না নির্বাচিত হতে হবে। তোমরা সময় করে একটু এটাকে দেখে নেওয়ার চেষ্টা করবে। বর্তমান 6টি স্বীকৃত দল রয়েছে, যেমন ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় পার্টি, আইএনসি, আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি। একটু দেখে নিও নামগুলি, সিপিআইএম। তো তৃণমূল কংগ্রেস আমাদের এই ন্যাশনাল পার্টি হওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে কি আমাদের কি টিএমসি হচ্ছে ন্যাশনাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটাকে বলে থাকতাম, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল পার্টি নয়। অর্থ কমিশন 280 ধারা বলছে সরকার বার্ষিক বাজেট প্রস্তুতির জন্য সংস্থা। একটু আগে দেখলাম আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয়, রাষ্ট্রপতি কর্তৃক 5 বছর অন্তর নিযুক্ত একটি সাংবিধানিক সংস্থা, যা কেন্দ্র ও রাজ্যের হচ্ছে আর্থিক পর্যালোচনা করে, যেটা রাজস্ব বন্টনের কাজটা করে থাকে, সেটা হচ্ছে আমাদের কে? রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। অলরেডি আমরা এই নিয়ে ডিসকাস করেছি। অর্থ বিল দেখো খুব মানি বিল কোথায় উত্থাপিত হতে পারে? সংসদের যে কোনো কক্ষে, শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, উভয় কক্ষে যৌথ অধিবেশন তো কখনোই প্রশ্ন আসে না। এটা কোথায়? না লোকসভায় উত্থাপন করা যায়। সুপার ইম্পর্টেন্ট একটা তথ্য যে লোকসভায় হচ্ছে কী করা যায় না আমাদের অর্থ বিল উত্থাপন করা যায়। কত আর্টিকেল অনুযায়ী? 110 আর্টিকেল কত? 110 অনুযায়ী অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। এর বৈশিষ্ট্যগুলি কী? দেখো লোকসভায় উত্থাপন করা যায়, রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন। দেখো কোনো বিল অর্থ বিল উত্থাপন করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন। এবং লোকসভার যিনি স্পিকার থাকেন, এই স্পিকার যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা হচ্ছে চূড়ান্ত রায়দান করে থাকেন কে? চূড়ান্ত করে কে? হচ্ছে আমাদের লোকসভার স্পিকার। রাজ্যসভায় এই বিল প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। মনে রাখবে লোকসভায় বিল পাস হয়ে গেলে যে রাজ্যসভায় যায় সেটা হচ্ছে প্রত্যাখ্যান করতে পারে না, ঠিক আছে? এবং 14 দিনের বেশি কি আটকও রাখতে পারে না। মনে রাখবে 14 দিনের বেশি তিনি কি আটকও রাখতে পারে না। যদি 14 দিনের বেশি সেটাকে কি রাখতে পারে? আটক করে রাখতে পারে না। যাই হোক, তো এই সম্পর্কে কি জয়েন্ট অধিবেশনের কোনো বিধান কিন্তু নেই, অর্থাৎ জয়েন্ট অধিবেশন ডাকা যায় না। সংবিধানের কোন অংশে রাজ্যকে দেশে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান গঠনের নির্দেশ দেয়? রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, উপরে কোনটি নয়? দেখো সংবিধানের কোন অংশে রাজ্যকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলছে প্রস্তাবনা, না রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, না মৌলিক অধিকার? মনে রাখবে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। কত? না রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। এই সংক্রান্ত তথ্য অর্থাৎ পঞ্চায়েত রাজ সংক্রান্ত তথ্য আমরা এর আগের ভিডিওগুলিতে ডিসকাস করেছি, তোমরা একটু দেখে নিও। দেখো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি হ্যাংড পার্লামেন্টের সঠিক বর্ণনা করে? দেখো হ্যাংড পার্লামেন্টের কথা বলা আছে। হ্যাংড পার্লামেন্ট হচ্ছে এরকম একটা পরিস্থিতি যখন কোনো ইলেকশন হয়ে যাওয়ার পর কোনো দল, অর্থাৎ যে কটা দল হচ্ছে ভোটে দাঁড়িয়েছে তার মধ্যে কোনো দলই হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলো না, অর্থাৎ 50%-এর অধিক ভোট পেল না। তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা হ্যাংড পার্লামেন্ট। যেমন তোমাদের হয়তো ভারতবর্ষের ক্ষেত্রে যেরকম রয়েছে হয়তো এনডিএ বা তোমাদের বিজেপি হোক বা তোমাদের টিএমসি হোক বা হচ্ছে সিপিআইএম হোক বা হচ্ছে তোমাদের কংগ্রেস হোক, দেখা গেলো প্রত্যেকে কি ভোটে লড়ে থাকে। এবার কোনো দলই দেখা গেলো ইলেকশন হওয়ার পর যে 50%-এর অধিক কি পেল না, যে না আমাদের 50%-এর অধিক ভোট পেল না, অর্থাৎ তাদের হচ্ছে এতজন এমপি নির্বাচন করতে পারলো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই পরিস্থিতিটাকে কি বলবো আমরা? হ্যাংড পার্লামেন্ট, অর্থাৎ কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সেই পরিস্থিতিটাই হচ্ছে আমাদের হ্যাংড পার্লামেন্ট। সংসদের অন্য কক্ষের কার্যে কোন অসদস্য অংশগ্রহণ করতে পারেন? বলছে কোন কার্যে কোন অসদস্য অংশগ্রহণ করতে পারেন? বলছে উপরাষ্ট্রপতি, সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ভারতের প্রধান বিচারপতি। অন্য কক্ষের কার্যে কোনো অসদস্য অংশগ্রহণ করতে পারেন, এটা হবে আমাদের অ্যাটর্নি জেনারেল। কে? না অ্যাটর্নি জেনারেল। দেখো
তো অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য নন, তবুও লোকসভা এবং রাজ্যসভায় উপকক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। কত আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 88। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা রয়েছে যে লোকসভা, তিনি ওই কোনো কক্ষেরই সদস্য নন, কিন্তু আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং বক্তব্য রাখতে পারেন, তবে তিনি ভোট দেওয়ার কিন্তু অধিকার কিন্তু তার নেই। কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, কোনো মন্ত্রী যদি সংসদের একটি কক্ষের সদস্য হন বা অন্য কক্ষের আলোচনায় অংশ নিতে পারেন এবং বক্তব্য রাখতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে এই ক্ষমতা রয়েছে। তবে তিনি যে কক্ষের সদস্য, অর্থাৎ আমাদের লোকসভা রাজ্যসভা, অর্থাৎ লোকসভার কোনো ব্যক্তি রাজ্যসভা এবং রাজ্যসভার কোনো ব্যক্তি লোকসভায় কী করতে পারেন? বক্তব্য রাখতে পারেন, যদি তিনি কেন্দ্রীয় মন্ত্রী বা সেন্ট্রাল মিনিস্টার হয়ে থাকেন। কিন্তু সেই যে কক্ষের তিনি সদস্য, সেই কক্ষেই হচ্ছে তাকে কী করতে হবে না, ভোট দিতে হবে, মানে তিনি পারবেন সেই কক্ষেই ভোট দিতে। সংসদের কোন কক্ষে সভাপতি সেই কক্ষের সদস্য নন? বলছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ। মনে রাখবে যে সভাপতি সেই কক্ষের সদস্য নন। রাজ্যসভার ক্ষেত্রে রাষ্ট্রপতি সভাপতি হয়ে থাকেন, তিনি হচ্ছেন কিন্তু সেই কক্ষের কি সদস্য নন। আর্টিকেল 64 বলা আছে, পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি কি হয়ে থাকেন? রাজ্যসভার চেয়ারম্যান হন এবং তিনি রাজ্যসভায় কী করেন না, সভাপতিত্ব করেন। তার অনুপস্থিতিতে একজন থাকে, সেটা হচ্ছে ডেপুটি চেয়ারম্যান কাজ পরিচালনা করেন। তাহলে আমাদের যে আর্টিকেল 64 বলা আছে যে হচ্ছে উপরাষ্ট্রপতি কী করবেন না, উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব হবেন, তিনি সেই সভার কিন্তু সদস্য নন। বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছে? জগদীপ ধনখড়। তো লোকসভার সভাপতি কে রয়েছেন না, স্পিকার যাকে বলা হয়ে থাকে, বর্তমান রয়েছে ওম বিড়লা। সংবিধানের ব্যাখ্যা চূড়ান্ত কর্তৃপক্ষকে? রাষ্ট্রপতি, সংসদ, লোকসভা, সুপ্রিম কোর্ট। অবশ্যই কে? সুপ্রিম কোর্ট। সংবিধান এই বিষয়ে অর্থাৎ কোনো জটিলতা সৃষ্টি হলে সেই বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে থাকেন কে না, সুপ্রিম কোর্ট। সংবিধানের 132 এবং 147 ধারা অনুযায়ী সংবিধানের কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই কি হয়? চূড়ান্ত হয়। সুপ্রিম কোর্টকে তার জন্য কি বলা হয়? গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন। সংবিধানের কোন অংশে সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছে? বহুবার এটা ডিসকাস করেছি। 73তম সংবিধান সংশোধনী 1992 সাল অনুযায়ী। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন শুধুমাত্র রাষ্ট্রপতির দ্বারা, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা। তারপরে বলছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতির দ্বারা। মনে রাখবে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করে থাকেন। এটা দেখে নিই। দেখো 124 আর্টিকেল 124-এ বলা আছে যে বিদায়ী প্রধানমন্ত্রী অর্থাৎ যে বিচারপতি যিনি রয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, সেই বিচারপতির সুপারিশ করে থাকেন এবং অন্যান্য বিচারপতির সাথে তিনি কী করে থাকেন না, পরামর্শ করে থাকেন। পরামর্শ করে রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকেন। প্রধান বিচারপতি হীরালাল যে কানিয়া স্বাধীন ভারতে। তো বর্তমান হচ্ছে 53তম, যিনি হচ্ছেন সূর্যকান্ত বর্তমান যিনি রয়েছেন। আর অবসরের বয়স কত হয়ে থাকে না, 65 বছর। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের দ্বারা, সরাসরি সংসদের উভয় কক্ষের ভোটের দ্বারা। মনে রাখবে এই নিয়ে এর আগেও প্রচুর ডিসকাস করেছি যে সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য, সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার যারা হচ্ছে নির্বাচিত সদস্য, তারা হচ্ছে একটা গোপন ভোটের মাধ্যমে এটাকে কী করে থাকেন না, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশাবলী বা নীতিসমূহ বিচারযোগ্য, অবিচারযোগ্য। মনে রাখবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিগুলি কিন্তু তোমাদের কি বিচারযোগ্য নয়, অবিচারযোগ্য। ঠিক আছে, এটা কি অবিচারযোগ্য হয়ে থাকে। মৌলিক অধিকার বিচারযোগ্য, যে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, কিন্তু আমাদের নির্দেশমূলক নীতি দিয়ে বিচার আমাদের যায় না। এই নিয়ে হচ্ছে তোমাদের আগেও ডিসকাস করেছি। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সংবিধানে ভারতকে কী হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ভারতের মৌলিক কাঠামোটা কেমন হবে। তাহলে মনে রাখবে এইখানে ভারতকে কী বলা হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ ভারতকে একটি সার্বভৌম, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, তোমাদের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তোমরা একটু প্রস্তাবনাটা মনে রাখার চেষ্টা করবে। চলো দেখে নিই। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, প্রজাতন্ত্র, গণতান্ত্রিক হিসেবে উল্লেখ করা রয়েছে এবং এইখানে এই 4টা বিষয় একটু মনে রাখার চেষ্টা করবে। এই নিয়েও কোশ্চেন হয়। ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, এই বিষয়গুলি কিন্তু গড়ে তোলার কথা বলা হয়েছে। তো 26শে নভেম্বর 1949 একটু আগেই দেখলাম যে এই দিন কি হয় না, সংবিধান হচ্ছে কী করা হয় না, গ্রহণ করা হয়।
আরেকটু দেখে নিই যে প্রস্তাবনা সম্পর্কে কিছু ইনফরমেশন, যেটা একটু আগে আমরা দেখেছি যে অবজেক্টিভ রেজলিউশন, যেটা 13 ডিসেম্বর 1946 কে করেছিল? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এটা প্রস্তাবটি উত্থাপন করেন। তারপর কি 22 জানুয়ারি 1947 সালে এই যে তোমাদের অবজেক্টিভ রেজলিউশন সেটা প্রস্তাবনা হিসেবে স্বীকৃতি পায়। সংশোধন প্রস্তাবনা হচ্ছে সংশোধন হয়েছিল কত সালে? একবারই সংশোধন হয় 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলি কিন্তু সংবিধানের অংশে যুক্ত হয়। তো সংশোধন এটা বললামই, তো মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এটা হয়েছিল, তো এটা ডাবল হয়ে গেছে এটা এই পার্টটা। যাই হোক, প্রস্তাবনায় আমেরিকা যুক্তরাষ্ট্র সংবিধান থেকে গৃহীত হয়। এটা কোথা থেকে গৃহীত হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এটাও বহুবার কোশ্চেন এসছে যে এই যে সংবিধানের প্রস্তাবনা যে একটা রাখতে হবে সংবিধানের প্রথম দিকে, তাহলে সেটা কোথা থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সংবিধানের প্রস্তাবনাকে কি বলা হয়? সোল অব দ্য কনস্টিটিউশন হিসেবে অভিহিত করা হয়। সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের কি আত্মা হিসেবে উল্লেখ করা হয়। ভারতীয় সংবিধান সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে কোন দেশের আদলে? দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা মনে রাখবে ব্রিটেন থেকে, গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এই সংসদীয় শাসন ব্যবস্থার যে থাকবে, অর্থাৎ সংসদ থাকবে, সেটা গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আরও কিছু ইনফরমেশন আমরা দেখে নিই। দেখো, এটা তোমরা একটু ভিডিওটা পজ করে, ঠিক আছে, একটু দেখে নিও। আর আমি এই আমাদের কমেন্ট বক্সের পিন কমেন্টে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। এখানে আমরা টোটাল, অর্থাৎ আজকের যে ক্লাস, অর্থাৎ আমার যে সমস্ত ক্লাসগুলি আমি করাচ্ছি ইউটিউবে, সেই সমস্ত ক্লাসের প্রত্যেকটার আমি কি পিপিটি তোমাদের দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। তো দেখো, ভারত শাসন আইন 1935 সালে যে বিষয়গুলি একটু দেখে নিও। ব্রিটিশ সংবিধান থেকে দেখো কী কী গ্রহণ করা হয়: সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রীর কনসেপ্ট, আইনের শাসন, রুল অফ ল, এক নাগরিকত্ব, লোকসভা স্পিকার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মন্ত্রী পরিষদ ব্যবস্থা, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এই বিষয়গুলি গৃহীত হয় আমাদের ব্রিটিশ সংবিধান থেকে। তাহলে ব্রিটিশ সংবিধান থেকে এগুলি গৃহীত হয়েছিল। তোমরা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা লিস্টই দেওয়া আছে, দেখো পরের পিডিএফেও দেওয়া, পরের আমাদের স্লাইডেও দেওয়া আছে। আমেরিকা থেকে কী গ্রহণ করা হয়েছিল, আইরিশ থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, সুইডেন থেকে কী কী গ্রহণ করা হয়। তারপরের স্লাইডটা দেখো, কানাডার সংবিধান থেকে কী কী গৃহীত হয়, জার্মানি থেকে, দক্ষিণ আফ্রিকা, জাপান, ফ্রান্স থেকে কী কী গৃহীত হয়, প্রত্যেকটাই কিন্তু তোমাদের দেওয়া আছে। ভারতীয় সংবিধান এটা কি কঠোর নমনীয় না আংশিক কঠোর আংশিক নমনীয়? মনে রাখবে এটা কি কিছুটা রিজিড এবং কিছুটা কি আমাদের ফ্লেক্সিবল, কিছুটা নমনীয় এবং কিছুটা কঠোর। 2009 সালের কোশ্চেন দেখে নিই এবার। ভারতীয় সংবিধান কার্যকর হয়, দেখো ডিটেলস পড়লে এটাই সুবিধা। কার্যকর হয়েছিল কত সালে? 26 জানুয়ারি 1950। এই নিয়ে এর আগেই ডিসকাস করেছি। পঞ্চায়েত রাজ ব্যবস্থা ত্রিস্তরীয় কাঠামোর মধ্যবর্তী পর্যায়ে কি? দেখো আবার কমন কোশ্চেন চলে আসছে। তাহলে মধ্যবর্তী পর্যায়কে আমাদের পঞ্চায়েত সমিতি। নেক্সট, দীর্ঘস্থায়ী আন্দোলনের পর ভাষার ভিত্তিতে গঠিত হচ্ছে ভারতের প্রথম রাজ্য। এর আগেও, অর্থাৎ আমরা ক্লাস নম্বর 3-তে এটা ডিসকাস করেছি। তো এই সিরিজের ক্লাস 3-তে ডিসকাস করেছি অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশ একটু দেখে নিই। দেখো, প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল কি? অন্ধ্রপ্রদেশ, যেটা মাদ্রাস রাজ্য থেকে ভেঙে তৈরি হয়েছিল। তারিখ কত তারিখ না? 1953 সালের 1 অক্টোবর এটা গঠিত হয়েছিল। তার পরবর্তী সময় আমাদের কি হয়? ভাষাটাকেই অর্থাৎ রাজ্যগুলিকে যে পুনর্গঠন করা হবে, কার ভিত্তিতে করা হবে না? ভাষার ভিত্তিতে। এই জন্য আমাদের কি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল 1956 সালের 1 নভেম্বর। এই রাজ্য পুনর্গঠন কমিশন আইনের মাধ্যমে কি করা হয়? এই তেলেগু ভাষাভাষীদের জন্য তো 1953 সালে স্বীকৃতি পায় এবং এর মাধ্যমে পুরোপুরিভাবে তেলেগু ভাষাভাষীর যে মানুষের জন্য কি অন্ধ্রপ্রদেশ একটা তোমাদের ভাষাভিত্তিক রাজ্য গড়ে ওঠে, প্রথম ভাষাভিত্তিক রাজ্য। দেখো এইখানে ভাষার জন্য আন্দোলন করেছিলেন পট্টি শ্রী রামালু। এই নামটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে পট্টি শ্রী রামালু অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষাভাষীদের জন্য একটা আলাদা রাজ্য চেয়ে আন্দোলন করেছিল এবং 56 দিন অনশনের পর তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, নেক্সট কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত কোন পদটি ভারতীয় সংবিধানে প্রদান করা হয়নি? দেখো, রাজ্যসভার উপসভাপতি, তারপর লোকসভার উপস্পিকার, মনে রাখবে উপপ্রধানমন্ত্রী পদটি কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে স্বীকৃত, অর্থাৎ অসাংবিধানিক পদ। কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে যে কিছু বিভিন্ন প্রধানমন্ত্রী
আমাদের তার কাজের পরামর্শ নেওয়ার জন্য একজনকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিল। দেখো, প্রথম উপপ্রধানমন্ত্রীকে বল্লভভাই প্যাটেল, যেটা 1947 থেকে 50 সালে ছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরুর সময় তিনি ছিলেন, বল্লভভাই প্যাটেল ছিলেন হচ্ছে উপপ্রধানমন্ত্রী। এটা সাংবিধানিকভাবে স্বীকৃত নয়, কিন্তু চাইলে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারে। ইন্দিরা গান্ধীর সময় কে ছিল? মোরারজি দেশাই ছিলেন। কত সাল? 66 থেকে 69 টাইম পিরিয়ডে। সর্বশেষ উপপ্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় লালকৃষ্ণ আদবানি ছিলেন হচ্ছে আমাদের উপপ্রধানমন্ত্রী। অর্থাৎ বল্লভভাই প্যাটেল আর হচ্ছে মোরারজি দেশাই, লালকৃষ্ণ আদবানি, এরা ছিলেন হচ্ছে, যেমন লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ীর সময়, মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীর সময়, এবং প্রধান উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময়ে উপপ্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। এটা কিসের জন্য করা হয়ে থাকে? একটু আগেই বললাম যে বিভিন্ন কাজের, প্রধানমন্ত্রীকে বিভিন্ন কাজের পরামর্শ দেওয়ার জন্য। নেক্সট, লোকসভার বিরোধী দলের মর্যাদা পেতে গেলে, একটা বিরোধী দলের মর্যাদা পেতে গেলে এর আগেও ডিসকাস করেছি যে 10% আসন দরকার। কত আসন দরকার? না, 10% আসন দরকার। ভারতীয় সংসদে উভয় কক্ষে ইউনিয়ন বাজেট পেশ করা হয় সংবিধানের কোন ধারা অনুসারে? ইউনিয়ন বাজেট মনে রাখবে, ইউনিয়ন বাজেট 112 নম্বর আর্টিকেল অনুযায়ী। কত আর্টিকেল? 112 নম্বর। একটু দেখে নিই। দেখো, 112 নম্বর আর্টিকেল অনুযায়ী ইউনিয়ন বাজেট পেশ করা হয়ে থাকে। এই বাজেটকে বাজেট না বলে কি বলা হয়? বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে অভিহিত করা হয়। কি হিসাবে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতি হচ্ছে প্রতি অর্থ বছর শুরু হওয়ার আগে সরকারের আয় ব্যয় এর হিসাব সংসদের উভয় কক্ষের সামনে কি করতেন? উপস্থাপন, অর্থাৎ যে আয় ব্যয় সারা বছর কি হলো না হলো সেই সংক্রান্ত হচ্ছে আমাদের বিষয়টা রাষ্ট্রপতি এটাকে ব্যবস্থা করে থাকেন যে সংসদে যাতে উত্থাপন করা হয়। আর রাষ্ট্রপতির পক্ষে হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, বর্তমান যেমন নির্মলা সীতারামন রয়েছে, সাধারণত প্রতি বছর পয়লা ফেব্রুয়ারি আমরা জানি 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ সে তোমাদের 1 ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের কি করে থাকেন? এই বাজেট কিন্তু তোমাদের পেশ হয়ে থাকে 1 ফেব্রুয়ারি, প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারি এই বাজেট পেশ হয়। নেক্সট, ভারতের কোন রাজ্যে হচ্ছে সর্বাধিক সংখ্যক 10 বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? মনে রাখবে যে রাষ্ট্রপতি শাসন 10 বার জারি হয়েছে বলা আছে কি? পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। মনে রাখবে উত্তরপ্রদেশে হচ্ছে আমাদের 10 বার জারি হয়েছে। যেহেতু উল্লেখ করা আছে 10 বার, কিন্তু 11 বারও হয়েছিল। সেটা কোন স্টেটে হয়েছিল? 11 বার হয়েছিল হচ্ছে মণিপুরে। যদি কোশ্চেন হয় সর্বাধিক বর্তমান ডাটা অনুযায়ী কত হবে? 11 বার। দিন সংখ্যার হিসেবে সর্বাধিক কোথায়? পাঞ্জাবে, দীর্ঘদিন জারি ছিল, দীর্ঘদিন। তারপর দেখো দীর্ঘ সময় প্রায় 15 বছর কোথায়? জম্মু কাশ্মীরে ছিল। প্রথম জারি হয় পাঞ্জাব রাজ্যে 1951 সালে তোমাদের জরুরি অবস্থা, যেটা হচ্ছে রাজ্যে জরুরি অবস্থা। কত আর্টিকেল? 356 আর্টিকেল অনুযায়ী রাজ্যে কিন্তু জরুরি অবস্থা জারি হয়। আর পশ্চিমবঙ্গে কত সালে? 1968 সালে হচ্ছে প্রথম হচ্ছে তোমাদের এই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। তখন প্রফুল্ল কুমার সেন তিনি পদত্যাগ করেছিলেন। তখন ডক্টর প্রফুল্ল কুমার সেন, যিনি ছিলেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অবসর গ্রহণ করার পর 1968 সালে রাষ্ট্রপতি শাসন জারি হয়। অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন, এটা অলরেডি আমি প্রথম ভিডিওতে তোমাদের ডিসকাস করেছি। বলছে প্রধানমন্ত্রীর আমলে, কোন প্রধানমন্ত্রীর আমলে পাশ হয়? বলছে ভিপি সিং, রাজীব গান্ধী। মনে রাখবে রাজীব গান্ধীর সময় এটা পাশ হয়। কার আমলে? ডক্টর রাজীব গান্ধী। পরিকল্পনা কমিশন স্ট্যাটুটারি সংস্থা, সাংবিধানিক সংস্থা, নন স্ট্যাটুটারি সংস্থা। দেখো, পরিকল্পনা কমিশন হচ্ছে একটা নন স্ট্যাটুটারি সংস্থা। অর্থাৎ স্ট্যাটুটারি সংস্থা কাকে বলে, সাংবিধানিক সংস্থা কাকে বলে, এই বিষয়গুলি একটু দেখে নিই। দেখো, প্রথমটা হচ্ছে স্ট্যাটুটারি বা সংবিধিবদ্ধ সংস্থা, অর্থাৎ যেগুলি হচ্ছে সংবিধানে সরাসরি উল্লেখ থাকে না। মনে রাখবে, যেগুলি সরাসরি উল্লেখ থাকে না কিন্তু আইন করে ক্ষমতা প্রদান করা হয়, তাহলে সেই সংস্থাগুলিকে কি বলা হয়? না স্ট্যাটুটারি সংস্থা। যেগুলি হচ্ছে স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজেরা হচ্ছে কন্ট্রোল করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে নজরদারি কে করে থাকেন? না কিন্তু আমাদের সরকার হচ্ছে নজরদারি করে থাকেন। নামগুলি মনে রাখবে, সেবি, আরবিআই, ইউজিসি, এনএইচআরসি। এইগুলি হচ্ছে আমাদের এই ধরনের সংস্থা, যেগুলি হচ্ছে স্ট্যাটুটারি সংস্থা। অর্থাৎ এগুলিকে আইনের মাধ্যমে, সরাসরি সংবিধানে উল্লেখ থাকে না কিন্তু আইনের মাধ্যমে, আইন পাশের মাধ্যমে সেটাই কী করা হয়? না তৈরি করা হয়। এবার কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সরাসরি সংবিধানে উল্লেখ থাকবে এবং সংবিধানের আর্টিকেল অনুযায়ী
কি হবে না সেই সংস্থাগুলি প্রতিষ্ঠা হয়েছিল। যেমন দেখো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক 148 ধারায় বলা আছে, ইউপিএসসির কথা বলা আছে 315 থেকে 25-এর মধ্যে, অর্থ কমিশন বা ফিনান্স কমিশন একটু আগে দেখলাম 280 আর্টিকেলে, অ্যাটর্নি জেনারেল 76, জিএসটি কাউন্সিল 279A অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, নির্বাচন কমিশন 324 আর্টিকেলের মাধ্যমে এগুলা কি করা হয়েছে না হচ্ছে আমাদের গৃহীত হয়েছে। নেক্সট দেখো, তৈরি করা হয়েছে নন স্ট্যাটিউটরি সংস্থা বা অসংবিধিবদ্ধ সংস্থা। এগুলি কি সংবিধানে উল্লেখ থাকে না? অবশ্যই, যেমন স্ট্যাটিউটরি সংস্থার মতো আইন অনুযায়ী গঠিত হয় না, শুধুমাত্র কি কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত বা সরকারি নির্দেশে গঠিত হয়। যেমন নীতি আয়োগ, এর আগে ছিল আমাদের পরিকল্পনা কমিশন, নীতি আয়োগ, পরিকল্পনা কমিশন, এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ, এগুলি হচ্ছে নন স্ট্যাটিউটরি সংস্থা। অর্থাৎ নীতি আয়োগের এর পূর্বে কি ছিল? আমাদের নীতি আয়োগের পূর্বে ছিল হচ্ছে পরিকল্পনা কমিশন, এখন পরিকল্পনা কমিশনার নেই। স্বায়ত্তশাসিত সংস্থা বা এমন সরকার প্রতিষ্ঠান যা হচ্ছে অধ্যাদেশের দ্বারা, অর্থাৎ আইন বা অধ্যাদেশের দ্বারা কি হবে? গঠিত হবে, এবং নিজস্ব পরিচালনা পর্ষদ থাকে। এর কি? রাষ্ট্র হচ্ছে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না, সরকার হস্তক্ষেপ করবে না, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এটা মনে রাখবে, এরা হচ্ছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। যেমন ইসরো, প্রসার ভারতী, এগুলি হচ্ছে তোমাদের কি? আমাদের স্বায়ত্তশাসিত সংস্থা বা অটোনমাস বডি। 1 নভেম্বর 2000 সালে গঠিত ছত্তিশগড় রাজ্য 26তম রাজ্য। কোন রাজ্য থেকে? দেখো, ছত্তিশগড় রাজ্য আমাদের তৈরি হয়েছিল কি? মধ্যপ্রদেশ ভেঙে। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছিল, এর আগেও ডিসকাস করেছি। 6 মে 2008 সালে ইউপিএ সরকার রাজ্যসভায় 108তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করে। দেখো, এটা ওই সময়কার একটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস হচ্ছে তোমাদের কনস্টিটিউশনের উপর ভিত্তি করে। তো রাজস্থানের গুর্জর সম্প্রদায়কে তপশিলীদের তালিকায় অন্তর্ভুক্ত করা, তারপরে বলছি গ্রেপ্তার ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করা, শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3, এই জায়গাটা এর জন্য ইম্পর্টেন্ট এটা, যে 1/3 সংরক্ষণ প্রদান করার কথা এই তোমাদের বিলে বলা হয়েছিল, যদিও এই বিল আইনে তখন পরিণত হয়নি বা পাশ হয়নি। ভারতের রাষ্ট্রপতি এ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন? মনে রাখবে, 3বার হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। কত আর্টিকেল বলে সে প্রয়োগ করতে পারেন না? 352। 3বার কত সালে? 1962 সালে, 1971 সালে এবং হচ্ছে 1975 সালে 3বার হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। দেখো, পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় কে? জেলা ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। মনে রাখবে, সিদ্ধান্ত নেওয়ার কাজটা করে থাকে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের রাজ্য সরকার। দেখো, এটা কত আর্টিকেল? 243 কে। নির্বাচন পরিকল্পনা ও সিদ্ধান্ত নিয়ে থাকেন কে? রাজ্য সরকার, এবং সেটাকে এক্সিকিউট করে থাকেন হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। নেক্সট, তো এই অবধি আমরা 2009 সালের কোশ্চেন 2009, 7, 8 এবং 9 ডিসকাস করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা 10, 11, 12 এবং 13 যে কটা সম্ভব আমরা ডিসকাস করব। তো এই অবধি আমাদের সিরিজটা কন্টিনিউ চলতে থাকবে। তো যদি তোমরা কোনো না কোনোভাবে উপকৃত হয়ে থাকো এবং ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এবং তোমরা যারা হচ্ছে এই চ্যানেলে হচ্ছে প্রায় 100 জন মেম্বার বললে ভুল, অর্থাৎ 100 জন হচ্ছে সাবস্ক্রাইবার এই চ্যানেলে অলরেডি হয়ে গেছে। আমি এতেই অনেক খুশি যে 100 জন সাবস্ক্রাইবার, অর্থাৎ 100 জন স্টুডেন্ট আমাকে ফলো করছে বা আমাকে ভিডিও দেখছে, এবং তারা কোনো না কোনোভাবে তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি ক্ষেত্রে তাদেরকে হেল্প হচ্ছে। যাই হোক, তো তোমরা প্রত্যেকে ভালো থাকো। অন্য একটা ভিডিওতে নেক্সট দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।